গুলি আগে স্যার শুরু হলো কাদের পক্ষ থেকে? শেখ কামাল এবং তার ওয়াইফ সুলতানা, এই দুজনের থেকে গোলাগুলি। শেখ কামাল সিঁড়ি বেয়ে নিচে আসতেছিল, গোলাগুলি চিল্লাইতে চিল্লাইতে, মিলিটারি পুলিশ ভাই ভাই আমাদের অ্যাটাক হয়েছে, আপনারা আমার সাথে আসেন, সে গোলাগুলি করতে করতে নিচে নামে আসছে। আর উপরে দোতলা থেকে সুলতানা কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি গুলি করছে, ওখান থেকে শুরু হয়েছে প্রথম। তারপরে যখন ওই দেখলো যে একটা ছেলে মানে উপরের দোতলার গুলিতে একটা সিপাহী মারা গেছে আর্টিলারির নিচে সামনে, অন্যরা খেপে গেছে, তখন একজন নাকি বলে উঠলো শালার গুষ্টি শুদ্ধ শেষ করে দেয়। এই কথাটা কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের বাসার এক চাকর, সে লাফায় যায় পলায় অন্য জায়গাতে আশ্রয় নিচ্ছে, সে ওটা স্বীকার করেছে যে গোলাগুলি শুরু হয়েছে মানে শেখ কামাল এবং সুলতানার তরফ থেকে, উপরের থেকে, এবং ওই নিচে একজন লোক মারা গেছে, আরো হয়তো দুই একটা ওয়ান্ডেড হয়েছে। এইসব দেখে অন্যান্য সিপাহীরা খেপে গেছে, বলেছে শালার গোষ্ঠী সুদ্ধা শেষ করে দেয়। এবং ওই পর্যায়ে ওই আমাট করলো করে এসে ঘরে মানে গেট ভেঙে ঢুকে গেছে। তো মিনওয়াইল হুদাও আসছে, এটা কিন্তু হুদা তখন অবস্থায় ওখানে ছিল না, তারা বলছে যে ঘরের ভিতরে না যেতে, কিন্তু তার কথা না শুনে সবাই এসব গোলাগুলি দেখে তারাও ভিতরে ঢুকে গেছে। তারপরে এই পর্যায়ে কিন্তু গোলাগুলি একটু বন্ধ হয়েছে। তারপরে হুদা আয়সা তার লোকজন নিয়ে আবার ভিতরে ঢুকলো। বাই দ্যাট টাইম আই থিঙ্ক শেখ কামাল ইজ ডেড। শেখ কামালের সাথে হয়তো ইয়ে ছিল, শেখ নাসেরও ছিল সেদিন বাসায়, আরো কিছু পুলিশ দিয়ে একজন ওখানে হয়তো মারা পড়তে পারে। আর হুদা তার কিছু সৈন্য সামন্ত নিয়ে উপরে গেছে। হিজ ডিউটি ওয়াজ অ্যাকর্ডিং টু হিম টু ব্রিং শেখ মুজিব ডাউন, এবং তার সাথে তার কথা মতো মেজর মহিউদ্দিনও ছিল, তারা উপরে। আর মিনওয়াইল শেখ মুজিবও তার ঘরের থেকে বাইরে আসলে হুদা মহিউদ্দিন ওরা শেখ মুজিবকে নিচে নামায় আসতেছিলেন, সিঁড়ি বয়ে নিচের দিকে আসতেছিলেন। যে মুহূর্তে তারা সিঁড়ি বয়ে নিচে আসতেছিলেন, অমন সময় উপর থেকে নাকি আবার গুলি গালা শুরু করছে। এই সময় শেখ জামাল, সে ওই রুমে, শেখ জামাল এবং সুলতানার ও দুজনেই এলো পাতালি গুলি গালা শুরু করছে। এক গুলিতে এই মুজিবের পিছনে ছিল একটা সিপাহী পড়ে গেছে, মানে বন্ডেড। আর গুলিগালা আওয়াজ শুনে মহিউদ্দিন এবং হুদা ওরা দুজনেই ডাক, শেখ মুজিব তখনও দাঁড়ানো ছিল, এবং তারা ডাক করে বাঁচে গেছে গোলাগুলি শুরু করতে। আর এই গোলাগুলির আওয়াজে গেটে দিয়ে বাই দ্যাট টাইম অন্যান্য লান্সারের লোকজন যারা আসছে তারাও মানে ঢুকে এসে একেবারে মানে পাগলের মতো হয়ে গেছে, তারা পাল্টা গুলি দিয়ে। এবং মুজিব উনি নিজে অনেক বড় লোক, লম্বা চড়া, আর গুলি ওই মুজিবের গায়ে লাগছে সবগুলো, নিচের থেকে গুলি করছে, and he fell down and streaming blood। এই হলো মানে হুদার। এই যে আমরা ওই যে মুহিত সম্ভবত এই যে মামলার আসামি, সেই ব্যক্তির বক্তব্য শুনি যে রাসেল এসেছে, আমাকে বাঁচাও, সিনেমার মতো করে দৌড়ে এসেছে, তারপরে ওনার কোলে জড়িয়ে ধরেছে, উনি বলেছে না ওকে মেরো না। হ্যাঁ, তারপরে মানে এই যে সিনেমা নাটক এগুলো কি হয়েছিল? ইলিয়াস, এটা নাটক। তুমি চিন্তা করো ওই পরিস্থিতিতে কোন একটা বাচ্চা তার মাকে ছেড়ে আসবে, বা মাওকা এরকম 10 বছরের 9 বছরের বাচ্চাকে ছেড়ে দেবে? না, তার কোল থেকে টেনে হেসড়ে নিয়ে আসা হয়েছে মুহিতের কাছে। এগুলা কাহিনী বানানো হয়েছে, কাহিনীকে একটা নাটকীয় মোড় দেওয়ার জন্য। এগুলো একটা মানে চিন্তা করার বিষয়। কিন্তু ঠিক আছে, তারা এক জায়গাতেই থাকে আর মাও কি ছেড়ে দেবে? না স্যার, বাট স্যার অত ছোট বাচ্চাদেরকে মারতে হলো কেন, মানে ওদেরকে কেন মারলো? এটা কেন সেটা আমি পরে আসতেছি। কাহিনীতে বলা হয়েছে তাকে মারছে, ওখান থেকে নিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্কে নাকি মারা হয়েছে, এগুলা কাহিনী বানানো হয়েছে। অত আমি জানি না, আমি ওখানে ছিলাম না, যাতে আমার মনে হলো যে এগুলো কাহিনী বানানো হয়েছে। তারপরে সবাই কিন্তু ওই একটা দোতলার একটা রুমের মধ্যে বন্ধ ছিল। শেখ মুজিব চলে আসলো, বাকি সবাই তারা অনেক শেখ মুজিবকে মানে যাতে না নিতে পারে চেষ্টা করছিল, কিন্তু পারে নাই। শেখ মুজিব নিজে থেকে আসছে। প্রথম তো সে খালি গায়ে আসছিল, তারপরে মনে হয় হুদা বলছিল যে আপনি জামা পরে আসেন, তারপরে তাকে পাঞ্জাবি দেওয়া হলো, পাঞ্জাবি পরা ছিল, তার তাম্বাকু এসব দেওয়া হলো, ওখানে নিয়ে নিল তাম্বাকু। মনে হয় ইয়ে হুদা মনে নিজেই পাইপ এবং তাম্বাকু নিলেন। নিচে নামার সময় তখন এই গোলাগুলি হয়ে গেল আর কি। কিন্তু ওরা যখন শেখ মুজিব পড়ে গেল তখনই আবার আরেক রাউন্ড গোড়াগড়ি উপরের থেকে শুরু হলো নিচের দিকে। তো
জানালা দিয়ে। এই পর্যায়ে কিছু সিপাহী অ্যাকর্ডিং টু বজলুরুদ্দা যেভাবে গোলাগুলি ছুটতেছে চতুর্দিকে, তারা করলো কি লব করে মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে 2-3টা গ্রেড জানালা দিয়ে ভিতরে ফালাই দিল। ইতিমধ্যে কিন্তু শেখ মুজিবের বাসা সবাই একই রুমে, বাইরে কেউ নাই। বাইরে যারা ছিল ওরা সিপাহী টিপাহী, নিচে পুলিশ টুলি ওরা ছিল, শুধু শেখ নাসের ছিল নিচে, সে নাকি বাথরুমে পরে গুলি খাইছে, বাথরুম মারা গেছে। কিন্তু বাকি সবাই রাসেল মাসেল সবাই মিলে ওই রুমে ছিল। ওই গ্রেনেড অ্যাকর্ডিং টু, আমি জানি না কারণ দিস ইজ স্টেটমেন্ট ফ্রম হুদা, যে গ্রেনেড নিয়ে 2-3টা গ্রেনেড ওই জানালার ভিতর দিয়ে কাছে ক্রল দিয়ে ড্রপ করে তারা সরে পড়ছে। ওই গ্রেনেড ব্লাস্টে সবাই মারা যায়। এই মানে পরিবার সবাই সবাই এক জায়গাতে ছিল, ওখানেই ছিল, এবং সবাই এক রুমেই সবাইকে মারা যায়। রাসেল নিচে বসে নাই, অন্য কেউ, শুধু শেখ কামাল নিচে মারা গেছে, বাকি সবাই ওই রুমে ওই গ্রেনেড ব্লাস্টে মারা যায়। এখন মুজিবের মৃত্যুর পরে কোনো ফরেন্সিক স্টেটমেন্ট নিছে কিনা জানি না, তারা কি গুলিতে মারা গেছে না গ্রেনেড ব্লাস্টে মারা গেছে, এটা কেউ পরীক্ষা করে নাই। পরীক্ষা করলে দেখা যেতে পারতো তারা কিভাবে মরছে, কিন্তু সবাই ওই এক রুমে হার্ডল হয়েছিল, ওখানে সবাই মারা যায়। দ্যাট ওয়াজ দি এন্ড অফ মুজিব ফ্যামিলি, ওইভাবে করা হয়েছে। এটা আমি যা মানে আমার এই বইয়ের মধ্যে স্টেটমেন্ট আছে, সেই এর মধ্যে সে বলেছে যে ওতেই সব মারা যায়। হওয়ার কথা, কারণ একটা রুমের মধ্যে এতজন লোক থাকলে একটা 2-3টা গ্রেনেড যদি একত্রে ব্লাস্ট করে, কারোর কোনো বেঁচে থাকার মানে সুযোগ নাই। তারপরে সেখান থেকে তো পরের ঘটনা আমরা জানি। রেডিও স্টেশনে তারপরে আমি লেট মি গো ব্যাক টু রেডিও স্টেশন, যেখানে আমি ছিলাম। মুস্তাক আসলো, বসলো, আমরাও ছিলাম সাথে সাথে। কি করা যায়, তখন ডালিম এবং রশিদ ওরা সিদ্ধান্ত করলো উই মাস্ট গেট দি আর্মি চিফস, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, সবাইকে আমরা নিয়ে আসি। আলাপ করলো ইয়ের সাথে, মোস্তাকের সাথে, সবাই আলোচনা করলো না, বিকজ তারা যেন ইন্ডিপেন্ডেন্টলি কোনো কিছু করার সুযোগ না পায়, এই জন্য সবাইকে এখানে নিয়ে আসা হোক। প্রথম টেলিফোনে যোগাযোগ করলো, ওরা আসতে চায় না, ওরা আসবে না। তখন ডালিম এবং রশিদ দুজনেই সৈন্য সামন্তের তারা গেল। মানে আমি বলবো যে এটা একটা সাহসিকতার মানে দরকার আছে, এমন একটা জিনিস, এমন পর্যায়ে ওসব জায়গাতে যাওয়া যেখানে মানে শফিউল্লাহর সাথে তার পুরা সেনাবাহিনী তার সাথে এখনো আছে, তারপরে এয়ারফোর্স আছে, নেভি আছে। কিন্তু এই পর্যায়ে অবশ্য ডালিম রশিদ যখন যায়, তাদের সাথে সৈন্য সামন্ত নিয়ে গেছে, কিন্তু উপস্থিত সৈন্য সামন্তের কাছে তাদের এগুলো কিছু না, এটা খুব সাহসের প্রয়োজন। সাহস নিয়ে তারা গেছে। ডালিম নাকি প্রথম শফিউল্লাহর ওখানে গেছে, যাই ওখানে বলছে স্যার প্রেসিডেন্ট মোস্তাক আপনাকে ডাকছেন, আপনাকে যেতে হবে আমার সাথে। তো প্রথম নাকি শফিউল্লাহ বলে সে তোমার প্রেসিডেন্ট, আমার প্রেসিডেন্ট আমি যাব না। তখন ডালিমের হাতে তার কি স্টেন গান বা পিস্তল যাই ছিল সে ছিল, সে ডেকে ডেকে তখন শফিউল্লাহ নিজেও ঘাবড়ে হয়ে গেছে। সে বুঝতে পারলো যে আর বাই দ্যাট টাইম রেডিওতে অলরেডি স্টেটমেন্ট যাচ্ছে যে শেখ মুজিব ইজ ডেড। অতএব শেখ মুজিব যখন মারা গেছে, তার করা কিছু, তারা নিজেদের মধ্যে নিচ্ছে, আর্মি চিফ, নেভি চিফ, এয়ারফোর্স চিফ, তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এখন দেখেছে যে গেম ইজ ওভার, তাদের এখন করার কিছু নাই, অতএব তাদেরকে সারেন্ডার করতে হবে। আলটিমেটলি শফিউল্লাহ এগ্রিড, হি কেম। তো শফিউল্লাহ আসার পরে মেইন টার্গেট যখন পড়ে গেছে, বাকিরাও এয়ারফোর্সে, নেভির, ওরাও আস্তে আস্তে এসে গেলেন, সবাই মানে রেডিও স্টেশন আসলেন। বিডিআর এর চিফ ছিলেন তখন মেজর খলিলুর রহমান, উনিও আসলেন। পুলিশের চিফ ছিল কি নুরুল ইসলাম নাকি, উনি আসলেন, সবাই আসলেন, সবাই এয়ারপোর্টে আসলেন। ওই এক রুমে, ছোট্ট রুমে হাডল করে সবাই পড়ে আসছে। খন্দকার মোস্তাক খুব চালাক মানুষ, সে সবাইকে সামনে নিয়ে বলেন যে দেখেন এই ছেলেরা এই কাণ্ড ঘটাইছে, আমাকে আইনে এখানে বসায় দিছে, আমাকে মানে খুব সুন্দর ভাবে বলতেছে, আমাকে দায়িত্ব দিছে, আমি এখন আপনারা এটাকে সামলান। চিফসরা একজন আরেকজনের মুখের দিকে তাকাইতে তাকাইতে কতক্ষণ বলবো যে ঠিক আছে স্যার, আমাদেরকে যখন দায়িত্ব দিতেছে সামলার জন্য, আমাদের হাতে ছেড়ে দেন, লেট আস টেক ওভার, লেট আস গো ব্যাক টু আওয়ার ক্যান্টনমেন্ট, আমরা কি করতে হবে। তো মানে মোস্তাকও চালাক আছে, সে ওদের চাল বুঝতে পারছে, না ভাই আপনারা যা করবেন এখানেই করুন, আপনাদেরকে আর ফেরত যাওয়ার দরকার নাই। তো আমার মনে আছে
ও বললো যে আমাদেরকে কমান্ড সবার সাথে যোগাযোগ করতে হবে, আহ, কে কি ওগুলো জানতে হবে, শফিউল্লাহ বলতেছিল। তখন আমার মনে আছে রশিদ একটু ধমক দিয়েই বললো যে স্যার আপনি হলেন চিফ, আপনি যে অর্ডার দিবেন সেটা লোকে শুনবে, অন্যের কথা এখানে বলার সুযোগ নাই, আপনি যা বলবেন তাদেরকে শুনতে হবে। আপনি যদি, মানে আমার মনে আছে রশিদ এভাবে বলেছে, এবারে মানে দৃঢ়ভাবে বলছে, আপনি যদি সঠিক একজন চিফ হয়ে থাকেন আপনার কথা তাদেরকে শুনতে হবে, তাদের কথা আপনাকে শুনতে হবে কেন? এখন এই পরিস্থিতিতে আপনি যা বলবেন সেটাই বলবেন, আপনাকে এখানেই বলতে হবে, আপনাকে ফেরত যেতে হবে না। অতএব তার এই দৃঢ় কথা শুনে সবাই ঠান্ডা হয়ে গেছে। তখন কে কি লিখবে দেখবে এটা নিয়ে, তখন হলো আপনাদের চিন্তা করার দরকার নাই। খন্দকার মোশতাক বললো তাহিরউদ্দিন ঠাকুরকে আমি ডাকছি, সে আপনাদের পক্ষে লিখে দিবে। তো তাহিরউদ্দিন ঠাকুর অলরেডি স্টেটমেন্ট লেখা তার কাছে আছে, মানে চিফসরা কে কি স্টেটমেন্ট দিবে মানে সে অলরেডি লিখে রাখছে। তো ওদের এটা ডিস্ট্রিবিউট করে সবাই সামনে দেওয়া হলো, সবাই ওটা দেখে দেখে, মানে তাদের না বলার তখন কোনো সুযোগ ছিল না। তখন একজন একজন করে শফিউল্লাহ, নেভি চিফ ছিলেন তখন এম এ খান, রিয়ার এডমিরাল, তারপরে এয়ার চিফ ছিলেন এয়ার ভাইস মার্শাল খন্দকার, এরা সবাই একজন একজন করে বেতারে যে আবার এক একটা স্টেটমেন্ট হতো 5-10 মিনিটের বেশি নয় করে একজন একজন সবাই বলেছেন যে আজ সকালে যে সামরিক অভ্যুত্থান হয়েছে তাদের প্রতি আমাদের সম্পূর্ণ সাপোর্ট আছে, এবং খন্দকার মোশতাক নেক্সট প্রেসিডেন্ট হিসাবে তার প্রতি আমরা অ্যালিজেন্স, আমরা অনুগত্য স্বীকার করতেছি। এরকম দিয়ে আপনারা সবাই শান্ত থাকুন, ছোট পুরা আর্মি তাদের, মানে এটা এটা আমার মুখের কথা নয়, এটা কিন্তু রেকর্ডেড, তারা যে প্রত্যেকে স্টেটমেন্ট দিয়েছে এগুলো রেকর্ডেড আছে। তারপরে বিডিআর দিল, পুলিশের চিফ দিলেন, তারপরে রক্ষী বাহিনীর চিফ ছিলেন না নুরুজ্জামান, তখন দেশের বাইরে, তো ডেপুটি চিফ ছিল একজন লেফটেন্যান্ট কর্নেল, হি হ্যাজ গিভেন দ্য স্টেটমেন্ট। আনসারের চিফ, প্রত্যেককে দিয়ে স্টেটমেন্ট দেওয়া হইলো, প্রত্যেকের স্টেটমেন্ট মানে অ্যানাউন্স করা হলো একজন একজন করে, মানে হোল কান্ট্রি হ্যাজ নোন ইট। এখন শফিউল্লাহ অন্যান্য লোকেরা যতই বড় বড় কথা বলে আমরা এতে ছিলাম না, অমরক ছিল না, এটা তাদের বক্তব্য সবার কাছে আছে, এটা তো আর মিটানো যায় না। তো তারপরে আমার মনে হয় খন্দকার মোশতাকের স্টেটমেন্ট এসে 11টার দিকে, 11টার দিকে স্টেটমেন্ট এসে সংক্ষিপ্ত, খুব বড় একটা স্টেটমেন্ট দেয় নাই, এবং অবশেষে এই বাংলাদেশের এই সূর্য সন্তান কিছু অফিসাররা এই ঘটনা দেশের প্রয়োজনে এটা করেছে, তারা আমাকে দায়িত্ব দিয়েছে, আমাকে দায়িত্ব এমন সুন্দরভাবে একবারে ভালোভাবে সে বক্তব্য দিচ্ছে। খন্দকার মোশতাকের আবার একটা জিনিস, সে যখন উত্তেজিত হয়ে যায় সে স্ট্যামার করে, তোতলা, কিন্তু যখন সাধারণভাবে কথা বলে সে ঠিক মতে কথা বলে। ছোটখাটো মানুষ বেশ বুদ্ধিমান, কিন্তু মানে একটু তোতলানো ভাব আছে আর কি, উত্তেজিত হয়ে গেলে আর কি। যাই হোক, সেটা হলো বেতার ঘরের কাহিনী, বেতারের কাহিনী অতটুকুই। তারপরে 12টার দিকে কারফিউ রিলিজ করা হলো, সেদিন শুক্রবার ছিল, জুমার দিন, জুমার জন্য কারফিউ রিলিজ করা হলো। আর দি মোমেন্ট কারফিউ হ্যাজ বিন লিফটেড, এটা একটা দেখার, যে তোমাদের তখন জন্মটন্ম হয় নাই, তখন যারা ঢাকায় ছিলেন আমাদের মুরব্বীরা, বয়স্করা, তারা দেখেছেন সেই ঢাকার যে চেহারা, মানুষ একবার উল্লাসে ফেটে পড়েছে বাইরে, সারা মানে ঢাকা তখন, ঢাকার লোক সংখ্যা এখনকার মতো এত বেশি ছিল না, কিন্তু যেই সংখ্যার লোকজন ছিল সবাই বাইরে এসেছে উল্লাস করতে। হুমায়ুন আহমদের নাম সবাই জানে, কথা সাহিত্যিক, পপুলার। হুমায়ুন আহমদের দেয়াল দেয়াল বইতে উনি লিখেছেন শেখ মুজিবের মৃত্যুর পর চারিদিকে মিছিল আর মিছিল আর মিছিল, দুঃখজনক ভাবে হলেও সত্য, সেই মিছিল গুলা সব আনন্দের মিছিল। শারমিন আহমদ, তাজউদ্দিনের মেয়ে শারমিন আহমদ একটা বই লিখেছেন, তাজউদ্দিন নেতা এবং পিতা, সেই বইতে ইনিও লিখেছেন তাদের কাজের ছেলে বাইরে গেছে, বাইরে যায় এসে ফেরত দিলে আম্মা বাইরে লোকজন আনন্দে আত্মহারা, আনন্দে মিছিল, আনন্দে মুজিবের হত্যার ব্যাপারে। তারপর শর্মিন আমাদের লেখাতে আরো কিছু আছে মুজিব কাকুর ব্যাপারে, সে অনেক কিছু লিখেছে। তো এই হলো তখনকার ওই ঢাকার চেহারা, মানুষের আনন্দ। আরেকটা জিনিস হলো মুজিবের মৃত্যুতে কারো চোখে কেউ একটু পানি দেখে নাই, কারো মুখে মানে
ইন্নালিল্লাহ শোনা যায় নাই। আর মুজিবের জানা যায়, লোক পাওয়া যায় নাই। ইভেন হাসিনার নিজের কথা, যেটা আমার ফাঁসি চাই মতিউর রহমান মিন্টু রেখেছে, যে তার নিজের কথা 10-15 জন লোক ধরে এনে তার বাপের জানাজা করা হয়েছে। এটা না হাসিনার স্যার, কথা। আপনারা নাকি স্যার লোকজনকে যেতে দেন না এই জানাজা করতে, মানে ওই লাশ দেখতে নাকি 32 ওকে, নম্বরে যেতে এই দিতেছেন পক্ষে না। আমি বলতে চাই, সরি, কি হলো, ওকে, জি, ঠিক আছে এই স্যার। উপলক্ষে আমি একটু বলতে চাই। ওকে, আমাদের মধ্যে তখন ছিল, আমাদের সাথে ছিল 2টা ইউনিটের, মানে 2 ফিল্ড আর্টিলারি এবং 1 লান্সার, এই 2টা ইউনিট। লান্সার এবং আর্টিলারির লোক সংখ্যা কিন্তু ইনফ্যান্ট্রির মতো না। 2 ইউনিটে সব মিলে হয়তো 250, মানে সব মিলে 400-500 লোক হবে ইনফ্যান্ট্রি ইউনিটের জন্য। এই জন্য আমরা অপেক্ষা করতেছিলাম, কিন্তু আসে নাই। এই 400-500 লোকদেরকে দিয়েই আমরা এটা করেছি। এখন এই 400-500 লোকের মধ্যে যে টার্গেট 4টা এয়ারপোর্ট বিভিন্ন জায়গায় ছিল, এরা ওখানেই ব্যস্ত ছিল। সারা বাংলাদেশে 400 লোক ছিল না। আর ঢাকা শহর চতুর্দিকে তারা ছিল না। আরেকটা মজার জিনিস হলো যে ট্যাঙ্কগুলা গেছে, এই ট্যাঙ্কগুলার যে মেইন গানের কিন্তু গোলা ছিল না। কারণ গোলা থাকে জয়দেবপুরে একটা, মানে সুরক্ষিত জায়গায়। মজার ব্যাপার হলো যে মোমেন্ট খালেদ মোশাররফ জানতে পারলো যে ট্যাঙ্কের মধ্যে গোলা নাই, খালেদ মোশাররফ সাথে সাথে হাতে একটা স্লিপ লিখে দিল যে গোলা রিলিজ করো। খালেদ মোশাররফ ওয়াজ দি ফার্স্ট অফিসার টু রিঅ্যাক্ট পজিটিভলি টু দি কু, মানে পক্ষে। কিন্তু কিন্তু স্যার, আওয়ামী লীগ তো এখন বলে যে খালেদ মোশাররফ হচ্ছে ওনাদের লোক, খালেদ মোশাররফের পরিবারও দেখি হাসিনার কাছ থেকে পুরস্কার টাকা পয়সা নেয়। এটা হলো চোর বালালে বুদ্ধি পালে। এখন কথা হলো ঘটনার পরে লোকে অনেক কাহিনী বানায়, যেমন 15ই আগস্টের পরে জাসদের লোকজন সবাই মনে করে আমরা এটা ঘটাইছি। আমরা, একটা কথা আছে না, কোন একটা সাকসেসফুল স্টোরির পেছনে অনেক বাপ আছে, আর জনগণটা মানে আনসাকসেসফুল দিকের কোনো বাপদাদা নাই, সেরকম কাহিনী। সবাই বলে খালেদ মোশাররফ, তবে একটা হলো খালেদ মোশাররফের ভাই, ছোট ভাই রাশেদ মোশাররফ, সে আওয়ামী লীগের এমপি ছিলেন তার ময়মনসিংহে, তার এরিয়া থেকে। এবং খালেদ মোশাররফের মা, সেও মোটামুটি মনে হয় যারা যারা আওয়ামী লীগ করতো স্যার, সারা দেশেই তো তখন অলরেডি বাকশাল হয়েছে, বাকশাল প্রতিষ্ঠিত বাকশাল রক্ষী অরিজিনাল। বাহিনী আছে, মানে এদের তখন প্রতিক্রিয়া কি ছিল? সাধারণ মানুষ নয় মিষ্টি মিষ্টি খেলো, ঈদ মোবারক করলো, কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া ছিল না। কারণ বাকশাল যদিও এটা একটা আওয়ামী লীগে, আমার মনে আছে কারো একজনের কাছে শুনেছি, মানে কে একজন মুজিব নাকি বাকশাল করার মুজিবের কাছে বলছিল, মানে মুজিব ভাই সারা জীবন আপনি আওয়ামী লীগ করলেন, আর এখন আওয়ামী লীগ বাদ দিয়ে বাকশাল করলেন। তখন উনি নাকি জবাব দেয়, আরে আওয়ামী লীগে আমার জন্ম, আমি কি আওয়ামী লীগ ছাড়তে পারি? আওয়ামী লীগ যাই নাই, বাকশাল করি আর যাই করি আওয়ামী লীগে। এটা আসলে ঠিকই, ওই বাকশাল বলতে আপনার আওয়ামী লীগে। যাই হোক, আওয়ামী লীগের প্রতিক্রিয়া ওই সময় যে অলরেডি মুজিব মারা গেছে, খন্দকার মোশতাক, সে একজন আওয়ামী লীগের 2য় র্যাঙ্কের আওয়ামী লীগের বড় অফিসার, সে এখন প্রেসিডেন্ট। আর একটা জিনিস দেখো, খন্দকার মোশতাকের যে ক্যাবিনেট সবাই কিন্তু আওয়ামী লীগের, কেউ বাইরের কেউ নাই। আর এই যে যারা কু করেছে তারাও কেউ নাই, কারণ তারা কেউ ক্ষমতার জন্য কু করে নাই, তারা দেশকে উদ্ধার করার জন্য, রক্ষার করার জন্য কুটা করেছে, করে তারা সামরিক বাহিনীর উপরে ছেড়ে দিয়েছে, মানে খন্দকার মোশতাক পলিটিক্যাল ফোর্সের উপর ছেড়ে দিয়েছে। এরা সবাই কিন্তু আওয়ামী লীগে ছিল, এরা কেউ ছিল না। অতএব তাদের পাল্টা কোনো সেদিন ঢাকার মধ্যে আওয়ামী লীগের বা এই যে শেখ মুজিব মারা গেছে বা এই কুর বিপক্ষে একটা লোকও কোনো কুশব্দ বাইরে শোনা যায়, সবাই যা দেখা গেছে আনন্দ, কেউ মানে কাদের সিদ্দিকীর ব্যাপারে শুনি স্যার, সে তার তার রাজনৈতিক পিতা বলে শেখ মুজিবকে, তার নাকি অনেক ভালোবাসা ছিল, সে অনেক করেছে, মানে এর ব্যাপারে কিছু জানেন কিনা? সে 15ই আগস্টের আগে বা পরে তার তার তারই কিছু, বা মুক্তিযুদ্ধের সময় তাকে তো দেওয়া হয়েছে, খেতাব দেওয়া হয়েছে, তো আসলে তার মানে ভূমিকাটা কি ছিল স্যার? আচ্ছা, 71-এ ইয়েস, সে মানে অরিজিনাল সেটা কি, মানে ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টে ছিল, একটা লাস্ট নাইট ছিল, সেখানে চলে যায়। সেই মুক্তিবাহিনী ফর্ম করে ময়মনসিংহ এরিয়াতে, টাঙ্গাইল এরিয়াতে, তার নিজের এরিয়াতে সে কিছু কাজকর্ম করেছে, কিন্তু তার
এরা ছিল আর্মির মানে ইন্ডিয়ান আর্মির আন্ডার